মোটা হতে হবে, বডি, বুবস এগুলো বড় পর্দা, তো বড় পর্দায় সবকিছু বড় বড় চিন্তা। আমার খালামণি, অসংখ্য ছবি আমার ফেসবুকে আছে, সবাই মনে করে উনিই আমার মা। আমাকে একবার বিটিভিতে নিয়ে গেল, তখন অনেক পিচ্ছি ছিলাম, বাট আমি খুব সুন্দর করে কথা বলতে পারতাম। আমার ভাগ্যটা এমন ছিল, আমি সর্বপ্রথম বিটিভির ছায়া ছন্দের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে আসলাম। যখন আমি খুব স্লিম ছিলাম তখন আমার কোমর ছিল 27, মানে খুবই জোস একটা কোমর। আপনি এত স্লিম কেন, নেশা টেশা করেন নাকি? আপু জানতে চাই যে কার অনুপ্রেরণায় মিডিয়াতে আপনার পথ চলা শুরু হলো? আমার খালামণি। কি গল্পটা? আমার খালামণি, যার ছবি, অসংখ্য ছবি আমার ফেসবুকে আছে, সবাই মনে করে উনিই আমার মা। আমার খালামণির নাম হচ্ছে তাহমিনা খান। আমার খালামণি আমাকে একবার বিটিভিতে নিয়ে গেল, তখন অনেক পিচ্ছি ছিলাম, বাট আমি খুব সুন্দর করে কথা বলতে পারতাম। তো 2013 সালে তখন বিটিভির মুস্তাফিজুর রহমান ছিলেন আমাদের, যিনি ডিরেক্টর ওই উপস্থাপনার। তো পরে আমি রানার সাথে একটা ডুয়েট উপস্থাপনা করি। ওই উপস্থাপনাটা এতই মানে ভালো হয়েছে, তো তারপর থেকে আমার টিভিসি বিজ্ঞাপনের অফার আসলো। তারপর আমি আড়ং-এর বিলবোর্ড করলাম, ওইটা অনেক হিট। আমার শুরুটাই না, যে কয়টা কাজই করেছি আমার শুরুটা মানুষের কিন্তু হিট হয় না, অনেকে অনেকগুলো করার পরে হয়, কিন্তু আমার ভাগ্যটা এমন ছিল, আমি সর্বপ্রথম বিটিভির ছায়া ছন্দের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে আসলাম। তারপরে করলাম আড়ং ব্র্যান্ড, আমাদের বাংলাদেশে তো আড়ং ব্র্যান্ডটা অনেক মানে পপুলার। আড়ং-এর করলাম, তারপর করলাম হচ্ছে RFL এর। তারপর আর কখনো পেছনে ফিরতে হয়নি, একটার পর একটা কাজ করেছেন। এবং একদম শুরুর দিকে যখন আসলে বিজ্ঞাপন করা হতো বা ফটোশুটের কাজ করা হতো, আপনি অনেক স্কিনি ছিলেন। তারপরে মোটা হওয়ার কিন্তু একটা গল্প রয়েছে যে আপনার জোর করে একরকম মোটা হতে হয়েছে সবার জন্য। মোটা হওয়ার গল্পটা আমার এটা খুবই করুণ, আমি চাই না আমার মতো এমন কেউ হোক। যখন আমি খুব স্লিম ছিলাম তখন আমার কোমর ছিল 27, মানে খুবই জোস একটা কোমর। তারপরে আমার ওয়েট ছিল তখন 45-46-এর নিচে নামতো না। তো তখন আমি মনে মনে বলতাম আমাদের মিডিয়াতে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলি। আমরা যখন নাটকের সেক্টরে যাই তখন একরকম বিহেভিয়ার পাই ডিরেক্টরদের থেকে, যখন সিনেমাতে যাই তখন আরেক রকম বিহেভিয়ার, আবার যখন ফ্যাশন মডেল নিয়ে করি তখন ফ্যাশন মডেলে যত চাপা ভাঙা থাকে, তত স্লিম থাকে, তত সুন্দর। যখন আবার আমি কিন্তু আড়ং-এর বিলবোর্ড যখন করি তখন আমাকে কিন্তু মোটা করা হয়েছে এডিট করে, আমি কিন্তু মোটা না। আচ্ছা, তখন আমাকে ওরা বলতো যে আপনি এত স্লিম কেন, নেশা টেশা করেন নাকি? আচ্ছা, তো তখন তো আমি মানে এইসব কোশ্চেনগুলো আমাকে অনেক মানে দিত। তারপর আমি তখন থেকে চিন্তা করলাম আমি যদি আরেকটু মোটা হতে পারতাম। আমি খুব এটা নিয়ে ছিলাম, মানে বেশি স্লিম ছিলাম। তারপর যখন নাটকে আসলাম, তো নাটক ঠিক আছে, নাটকে কেউ আমাকে কোনো প্যারা দেয়নি। আমার সবচেয়ে সম্মানের কাজ যেটা আমি পেয়েছি, সম্মান পেয়েছি যেই কাজে, সেটা হচ্ছে আমি নাটকের একজন অভিনেত্রী হতে পেরে। বাট আমি যখন সিনেমায় যাই তখন আমাকে বলে মোটা হতে হবে, বডি, বুবস এগুলো এগুলো লজ্জাজনক, বাট তারপর আজকে শেয়ার করতে বাধ্য হচ্ছি কারণ অনেকেই সাফারার হচ্ছে। তো তারপর থেকে আমি সিনেমা বেশি করিনি, 4টা করেছি, এরপর আর আমার কোনো ইন্টারেস্টও নাই করার, ওই নাটকের কাজগুলোই করছি। তার মানে কি সিনেমা একটু খারাপ? সিনেমার মানে চিন্তাধারা সবকিছুই মানে অন্যরকম, যেমন নাট্য জগতের মতো না। যেমন সিনেমাতে লাইক বড় পর্দা, তো বড় পর্দায় সবকিছু বড় বড় চিন্তা। আচ্ছা, মানে আমাদের কাছে এই ব্যাপারটা খুবই নতুন। আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনেছি, কিন্তু এই ধরনের কথা আগে কখনোই আমরা শুনিনি, খোলাসা হয়নি। তো আপনার মাধ্যমে সম্ভবত আজ আমরা আমাদের দর্শকেরা জানতে পারবে ঘটনাটা আসলে কি, সিনেমায় কি চায়। না, সিনেমাতে সবাই চায় একটু মানে অত শুকনা না। আচ্ছা, হেলদি ফিগার। মানে এর পাশাপাশি আপনি বলছিলেন যে বিভিন্ন বাজে কথাও শুনতে হয় সিনেমাতে। সিনেমাতে খুব একটা সম্মান আমি পাই নাই, আমি জানি না। আমি যেমন আমি যখন টিভিসি করি তখন আমাকে প্রত্যেকটা টিভিসি করার আগে জিজ্ঞাসা করতো আপনি কি সিনেমা করেছেন, তো আমি এই কথার মানে বুঝতাম না কেন বলে। পরবর্তীতে জানলাম যে এই কথাটা জিজ্ঞাসা করে এই জন্য কোনো সিনেমার নায়িকাকে টিভিসি ওইরকম ভাবে দেয়া হয় না। আচ্ছা, তার মানে আপনি বুঝতেই পারছেন সিনেমার জগৎটা আসলে ওইরকম না। মানে আমার কাছে যেটা আমি পেয়েছি আমি সেটাই বলছি, অন্যদের ক্ষেত্রে আমি জানি না। তবে আমি নাটকে যখন আমি নাটকের ছোট পর্দায় আসি, ছোট পর্দায় আমি অনেক সম্মান পেয়েছি, এবং এটাই আমি ধরে রেখেছি আজকে 4 বছর।